আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেকে আবারও একবার তোমাদের এই পিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10-এর সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি পার্ট 1 থেকে নিয়ে 4 পর্যন্ত আমরা আগেই করেছি। আজকে আমরা আলোচনা করব পার্ট 5 নিয়ে, যেটা তোমাদের অগাস্ট মাসে দিয়ে দেবে। তো এখনও যদি কেউ না পেয়ে থাকো তাহলে কোনো রকম চিন্তার কোনো কিছু কারণ নেই, কেননা তোমরা পাবে, আর যখন পাবে অবশ্যই এই প্রশ্নটিই পাবে। তোমরা আগে থেকেই অ্যান্সারগুলো তুলে লিখে নিয়ে মুখস্থ করে রাখো, অ্যাডভান্স হয়ে থাকো। তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা, তোমাদের কিন্তু সবসময় অ্যাডভান্স হয়ে থাকতে হবে। আবারও একটা তোমাদের কথা বলে দিচ্ছি, দেখো যদি কোনো কারণে তোমাদের পরীক্ষা না হয় এই বছরের মতো করে, করোনার প্রকোপে যদি তোমাদের পরীক্ষা বাতিল হয়, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে। তাই এগুলোকে তোমরা এত হালকা ভেবো না, যত্ন সহকারেই লিখে নাও। তোমাদের বেস্ট নোট দেওয়ার জন্য আমি বাংলা শিক্ষক আশরাফুল করিমের কাছে হেল্প নিয়েছি। তোমরা পারলে সবাই তাকে একটা ধন্যবাদ জানিয়ে দিও। প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমরা লিখে দেব। সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন। এটাই ছিল আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যেভাবে চেয়েছি আমি সেভাবেই দেওয়ার জন্য চেষ্টা করেছি। যত বাক্যের মধ্যে, যত ওয়ার্ডের মধ্যে চেয়েছি আমি সেরকম করেই দেওয়ার জন্য চেষ্টা করেছি। তোমরা দেখে নাও। বিদায় উত্তরটা চলে এসেছে, দেখে নাও। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটুকু নেওয়া হয়েছে। উদ্ধৃতাংশের বিধমুখী হল ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। দেখো, এগুলো তোমাদের এখন মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রশ্ন দিচ্ছে, মানে কিন্তু এই টপিকগুলো, এই পার্টগুলো খুবই তোমাদের গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু সেখানেও তোমাদের এই অধ্যায়গুলো থেকে, এই বিষয়গুলো থেকেই কিন্তু প্রশ্ন করবে। তো সুতরাং এগুলোকে ভালো করেই পড়ো, ভালো করেই মুখস্থ করে নাও। উত্তর: আলোচ্য কবিতার প্রশ্নে উল্লিখিত বাক্যটির মধ্যে কবি মারভৌ মারভৌ উচ্চারণের মধ্য দিয়ে ভয় না করার নির্দেশ দিয়েছেন। আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। দুজন বন্ধু এটা নোক হয়ে গেছে, আসার কথা ছিল। বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? দেখো, আমি অনিচ্ছাকৃত সত্ত্বেও অনেক জায়গায় টাইপিং মিস্টেক হয়ে যায়। কোথাও টাইপিং মিস্টেক হয়ে গেলে আমি কিন্তু বলেই দেই, তোমরা শুনে নাও। শরৎ চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্প থেকে আমরা জানতে পারি বন্ধুদের এনানজাং থেকে আসার কথা ছিল। আমাদের 1-এর প্রশ্নের অ্যান্সারগুলো আমরা শেষ করে ফেললাম। এবারে আমরা করব 2-এর প্রশ্নের অ্যান্সারগুলো। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে জিনিসটা মনে রাখবে, প্রসঙ্গ নির্দেশ সহ কোথা থেকে এসেছে এই প্রশ্নটা আমাদের সেটাও নির্দেশ করতে হবে। 60টা শব্দের মধ্যে আমাদের উত্তরটাকে কমপ্লিট করতে হবে। এটা কি একটা বহুরূপী? প্রশ্নটি কাদের মনে জেগেছে? তাদের মনে এমন প্রশ্ন জেগেছে কেন? আমরা দেখে নেব আমাদের এই প্রশ্নের অ্যান্সারটি। সুবোধ ঘোষের বহুরূপী গল্পে প্রশ্নটি বাসের যাত্রীদের মনে জেগেছিল। এটা হচ্ছে আমাদের একসাথেই আমাদের দুটো প্রশ্ন করেছিল। কাদের মনে জেগেছে, তাদের মনে এমন প্রশ্ন জাগার কারণ কি? এবার লিখবে প্রশ্ন জাগার কারণ। বহুরূপী গল্পে হরিদা মাঝে মাঝে বহুরূপী সাজতেন। এক দুপুরবেলা বাস স্ট্যান্ডের কাছে এক পাগলকে দেখা গিয়েছিল। কটকটে লাল চোখে সেই পাগলের মুখ থেকে লালা ঝরছিল তার কোমরে ছেঁড়া কম্বল। উত্তরটা কিন্তু এখানেই শেষ না, আমাদের 60টি শব্দের মধ্যে লিখতে হবে। যদি কারো হাত ব্যথা করে তাকে রিকোয়েস্ট করব, হাত ব্যথা করলেও লিখে নাও, কেননা তুমি মাধ্যমিকের ক্যান্ডিডেট। আর গলায় টিনের কৌটোর মালা জড়ানো। পাগলটি থান ইট নিয়ে বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। তাকে দেখে যাত্রীরা চেঁচিয়ে উঠেছিল। কেউ কেউ 2-1 পয়সা তার সামনে ফেলে দিচ্ছিল। কেউ চিনতে না পারলেও কাশীনাথ চিনতে পেরেছিল পাগলটি আসলে হরিদা। এটা খুব মজার পড়া, তোমরা পড়ে না থাকলে পড়ে নিও। আর যদি চাও তোমরা যে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারো। 2 নম্বর প্রশ্ন। নাবিলা করদল হেরিবীর বাড়ে মহাগর্বে। এটা গর্বে। অবশ্যই প্রশ্ন তো তোমরা পেয়েই যাবে, প্রশ্নে যাই থাকে, অ্যান্সার তোমরা দেখে নাও। করবুর দল শব্দের অর্থ কী? উদ্ধৃতাংশে বীর বর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে? উত্তর: প্রশ্নে উদ্ধৃত অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। করবুর দল শব্দের অর্থ হলো, করবুর দল কথাটাকে তোমরা কোটেশনের মধ্যে রাখবে, রাক্ষস সৈন্য। এখানে কিন্তু আমাদের অ্যান্সারটি শেষ নয়। তারপরে প্যারা করে লিখবে, পুত্র বীর বাহুকে হত্যার প্রতিশোধ গ্রহণে রাক্ষস রাজা রাবণ চতুরঙ্গ বাহিনী প্রস্তুত করে যুদ্ধযাত্রার জন্য সেজে উঠেছিলেন। পদাতিক, অশ্বারোহী, গজারোহী
রথারোহী সকলেই যুদ্ধমাত্রায় হুঙ্কার দিয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে লঙ্কার শ্রেষ্ঠ বীর অর্থাৎ তাদের প্রিয় যুদ্ধবাজ মেঘনাদ লঙ্কা ভূমিতে উপস্থিত হয়। মেঘনাথের উপস্থিতিতে রাক্ষস সৈন্যদল তাদের হারানো মনোবল ফিরে পায়, তাই উৎসাহিত হয়ে উল্লাস ও গর্বের ধ্বনিতে মেতে ওঠে। এবারে দেখে নাও 2-এর 3 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? আমরা দেখে নেব আমাদের উত্তরটি। প্রশ্নে উদ্ধৃত অংশটুকু নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রয়োল্লাস কবিতা থেকে। আমরা শুধু নির্দেশ করে দিলাম যে এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে। এবার আমরা উত্তরটা লিখব। তোমরা অবশ্যই প্যারা করে লিখবে। বিদ্রোহী কবি কাজী নজরুল কল্পনা করেছেন সমাজের যুবক ও সাধারণ মানুষরাই সমাজ থেকে অন্যায়, অবিচার, বৈষম্য দূর করবে এবং পরাধীনতার গ্লানি দূর করবে। তাই তিনি পরাধীন ভারতের মুক্তিকামী সাধারণ মানুষদের জয়ধ্বনি করতে আহ্বান করেছেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা চেক করবে, সেখানে তোমরা ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে জয়েন করে কিন্তু আমাকে তোমাদের যে কোনো রকম প্রবলেম থাক আমাকে বলতে পারো। 2-এর 4 নম্বর প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা এক্ষেত্রে বলা হয়েছে? উত্তর, আলোচ্য অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে। তারপরে প্যারা করে লিখে দেবে। এখানে হ্যাশ চিহ্নটার মানেই হচ্ছে ওখানে তোমরা প্যারা দেবে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী ছিল এবং এজন্যই সে ভেবেছিল যে সকাল পর্যন্ত সে নির্বিঘ্নে ঘুমাতে পারবে। এটাই তার ভ্রম ছিল। আমরা 2-এর সমস্ত প্রশ্নগুলো করে নিলাম। এবার আমরা করব 3-এর প্রশ্নগুলো। 3-এর প্রশ্নগুলো আছে কি, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তো 3-এর 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। বহুরূপী গল্প অনুসরণে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। দেখো এখানে ওই সন্ধ্যায় কি কি হয়েছে সেগুলো আমাদের বর্ণনা করতে হবে। এখানে নিজের ভাষায় লিখতে বলেছে। এগুলো একটু বড় হয়। উদ্ধৃতাংশটি সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে গৃহীত। উদ্দিষ্ট প্রসঙ্গে একটি বিশেষ দিনের সন্ধ্যার কথা বলা হয়েছে। এতটুকুই কিন্তু অবশ্যই না, এটা তোমরা শুধু প্রথমেই লিখবে, তারপরে প্যারা করে লিখে দেবে। আজকের মন্ত্রমুগ্ধ সন্ধ্যার চেহারা দেখে গল্পকথক বলেন যে তাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনো দিন তো সেদিনের সন্ধ্যার মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা ফোটেনি। তারপরে আবার প্যারা করবে। সেই মনোমুগ্ধকর সন্ধ্যাবেলায় পাড়ার কয়েকজন ছেলে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিল স্পোর্টের চাঁদা আদায় করার জন্য। বারান্দায় বড় একটা আলোর সামনে জগদীশবাবু বসেছিলেন। এমন সময় বৈরাগীর, এটা লিখবে দেবে তোমরা, বৈরাগীর বেশে হরিদার আবির্ভাব ঘটে। বিরাগীর না, বৈরাগীর লিখে দিও। এখানে আমাদের উত্তরটা শেষ হয়ে গেল। এবারে আমরা দেখে নেব 3-এর 2 নম্বর প্রশ্নটা। সিরিলা কুসুমদাম রোয়ে মহাবলীকে তিনি রুষ্ট কেন? এখানে আমাদের একই সঙ্গে দুটো প্রশ্ন করেছে। যখনই এরকম করে একসঙ্গে দুটো প্রশ্ন করবে তখন উত্তরটা আমাদের আরও ছোটো হয়। দেখো, কারণ তখন আমাদের স্পেসিফিক শুধু ওই মহাবলীকে এটা বলতে হবে এবং রুষ্ট কেন এটা বলতে হবে, তাই অ্যান্সারটা একটু ছোটো হয়ে যায়। প্রশ্নে উদ্ধৃত বাক্যটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতা থেকে গৃহীত হয়েছে। উক্ত কবিতায় মহাবলী হলেন মেঘনাদ। একটা প্রশ্নের অ্যান্সার শেষ। তারপরের অ্যান্সারটা তোমরা প্যারা চেঞ্জ করে লিখে দিও। তার সাথে সাথে তোমরা ওই আগের পেজের লেখাগুলো লিখবে এবং তারপরে এই কথাগুলো তোমরা একসঙ্গে লিখে দিবে। রাবণ পুত্র হয়ে লঙ্কার এই দুর্দিনে নারীদের সঙ্গে বিলাসিতা করাটা অনুচিত। তার এই কাজ শোভা পায় না। এই কারণে সে প্রচণ্ড রেগে গিয়ে মালা ছিঁড়ে ফেললো, সোনার বালা ছুঁড়ে ফেললো, কানের অলঙ্কার পায়ের কাছে পড়ল। এটাই। এবারে আমরা দেখে নেব 3-এর 3 নম্বর প্রশ্নটি। প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। কে আসছেন? তার হাসির কারণ কি? বিশ্লেষণ করো। চলো দেখে নেওয়া যাক উত্তর। কাজী নজরুল ইসলামের প্রয়োল্লাস কবিতায় হেসে আসছেন বলতে রুদ্রদেবের আসার কথা বলা হয়েছে। এরপরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে। কাজী নজরুল ইসলামের প্রয়োল্লাস কবিতায় প্রলয়ের দেবতা রুদ্রদেবকে আহ্বান জানানো হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে ধ্বংসের দেবতা রুদ্রদেব পুরাতন যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করেন। তারপরে তোমরা লিখে দেবে, শুধু পুরাণে নয়, ইতিহাসেও দেখা গেছে যে পুরাতন সভ্যতার ধ্বংসাবেশ থেকে নতুন সভ্যতার জন্ম হয়। কালের নিয়ম এটাই যে পুরাতনকে বিদায় নিতে হয় এবং নতুনের আবির্ভাব ঘটে, অর্থাৎ ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সৃষ্টির সম্ভাবনা। এজন্য প্রলয়ঙ্কর প্রলয় বয়ে আনলেও মুখে তার হাসি।
তোমাদের কারো কোথাও অসুবিধা থাকলে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি যাও তাহলে আমার সঙ্গে সরাসরি তোমরা কথা বলতে পারবে ইনস্টাগ্রামের মাধ্যমে। এবারে দেখো 3-এর 4 নম্বর প্রশ্নটা, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে একথা বলেছে? চলো দেখে নেই আমরা আমাদের উত্তরটি। বক্তা হলেন রামদাস তলওয়ালকার। তারপরে তোমার প্যারা চেঞ্জ করে লিখবে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করতে গিয়ে ছদ্মবেশী গিরিশ মহাপাত্রকে নিয়ে মহা হুঁশিয়ার পুলিশের দলকে নির্বোধ ও আহম্মক হতে দেখার কথা যখন অপূর্ব বর্ণনা করছিল একসাথে লিখে দিবে, তখন রামদাস জানতে চায় তারা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? উত্তরে অপূর্ব সায় দিয়ে বলে তার লজ্জা হয় এই ভেবে যে পুলিশের বড় কর্তা তার আত্মীয় এবং তার পিতার বন্ধু, তার বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। উল্লেখিত কথার পরিপ্রেক্ষিতে রামদাস একথা বলেছিল। আমরা দেখে নেই দেখো আমাদের 3-এর প্রশ্নগুলো শেষ হয়ে গেল। এবারে আমরা দেখে নেব আমাদের 4-এর প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-এর মধ্যে 2টো প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো একটু বড় হবে, 2টো প্রশ্ন হলেই আমাদের আজকের এই আলোচনা, এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান হয়ে যায়। এজন্য চরিত্র চাই, গোয়ার রোদ চাই। ক্ষিতীশ সিংহ কীভাবে কনির চরিত্র এবং গোয়ার ব্লো তৈরিতে সচেষ্ট হয়েছিলেন? মতিনন্দীর কনি উপন্যাসে কনির ক্ষিতীশ সিংহ এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। এক অতি দরিদ্র পরিবারের মেয়ে থেকে ন্যাশনাল চ্যাম্পিয়ন সাঁতারু হওয়ার সফরে যে মানুষটি কনির বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন এই খিদ্দা অর্থাৎ ক্ষিতীশ সিংহ। এখানেই কিন্তু আমাদের উত্তরটি শেষ নয়, তোমরা তারপরে লিখে দেবে প্যারা চেঞ্জ করে। খেলাধুলার প্রতি কনির আগ্রহ ছিল ঠিকই, কিন্তু তাকে সাঁতার শেখানোর মতো সামর্থ্য ছিল না তার পরিবারের। ক্ষিতীশই কনির সাঁতার প্রতিভার সন্ধান পেয়েছিলেন এবং নিজে থেকেই তাকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেই অর্থে কনি হলো খিদ্দারই আবিষ্কার। কনি যে একজন সাঁতারু এবং তার আসল লজ্জা জলে এবং আসল গর্ব জলে, একথা খিদ্দাই কনিকে শিখিয়েছিলেন। তোমাদের ভালোর জন্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, তোমরা মাধ্যমিকের ক্যান্ডিডেট এতটুকু লিখলেই যদি বলো হাত ব্যথা করছে তাহলে কিন্তু হয় না, তোমরা সম্পূর্ণটা লিখে নাও। খিদ্দা কনিকে দিয়ে যেমন কঠোর অনুশীলন করিয়েছেন, তেমনি বিভিন্ন সময়ে কনির ভিতরে বারুদ ভরে দিয়েছেন। অমিয়া হিয়ার প্রতি কনির যে বিরূপ মনোভাব ছিল, খিদ্দা সেটাকে আরও উস্কে দিতেন। কনির তেজ তিনি ভোতা হতে দেননি, বরং তাতে আরও শান দিয়ে গেছেন, কারণ তিনি জানতেন এই তেজটাই সাঁতার কাটার সময় কনিকে ক্ষিপ্র করে তুলবে। তাই বলা যায় খিদ্দার উপযুক্ত প্রশিক্ষণ এবং হার না মানার মন্ত্র কনিকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিল। এখানেই আমাদের 4-এর প্রথম প্রশ্নের অ্যান্সারটি শেষ হয়ে যায়। এবারে আমরা দেখে নেব আমাদের 4-এর দ্বিতীয় প্রশ্নটি। খিদ্দা এবার আমরা কি খাবো? উদ্ধৃতিটির আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। চলো আমরা দেখে নিই আমাদের শেষ প্রশ্নের উত্তর। কনি ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের কন্যা, সুতরাং তার জীবনের সাথে দারিদ্র ও বঞ্চনা জড়িয়েছিল ওতপ্রোতভাবে। কনির দরিদ্র পরিবারে ছিল তার মা, তার দাদা কমল পাল, তার ছোট ভাই গোপাল এবং আরও 2জন বোন। তার এক দাদা মারা গিয়েছে ইলেকট্রিক তারে কাটা পড়ে, অপর এক দাদা থাকে পিসির বাড়ি কাঁচরাপাড়ায়। দারিদ্র ক্লিষ্ট কনির সংসারে একমাত্র ব্রিড উইনার ছিল কমল পাল। সে রাজাবাজারে মোটর গ্যারেজে কাজ করে, সামান্য আয়ে সংসার চলে। হতাশার বেনো জলে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আসা সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ। তারপরে কন্টিনিউ লিখে দিবে, সাঁতারে আসার আগে কনি গঙ্গায় সাঁতার কেটে আম কুড়োতো আর পয়সা উপার্জনের আশায় সেই আম বাজারে বেচত। সামান্য ফ্যান ভাত, তেঁতুল, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ খেয়েই জীবন ধারণ করত। থাকতো অস্বাস্থ্যকর পরিবেশে ছোট্ট একটা ঘরে। কিন্তু কমলের মৃত্যুর পর কনিদের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ে। ছোট ভাই 15 টাকা মাইনেতে চায়ের দোকানে কাজ করতে লেগে পড়ে। কনি 40 টাকা মাইনেতে ক্ষিতীশের স্ত্রী। লীলাবতীর টেলারিং শপ প্রজাপতিতে 5 মাস খাটতে থাকে আর কমলের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে যে সে ভারত সেরা সাঁতারু হয়ে উঠবে। কনি কমল দিঘির জলে স্বপ্নের ঢেউ তোলে। ক্ষিতীশের বদান্যতায় কনির পরিবার কমলের অনুপস্থিতিতে মুখে ভাতটুকু তুলতে পারে।
2 টাকার ডিম, কলা, টোস্টের জন্য লালায়িত কোনি ও তার যৌথ পরিবারকে ক্ষিতীশ নিজের কাঁধে তুলে নিয়েছিল। এভাবেই উপন্যাসে কোনির বেদনাদীর্ণ পারিবারিক জীবনের চলচ্চিত্র ফুটে উঠেছিল। তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। এই চ্যানেলেই তোমরা বাকি সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে অ্যান্সার সেগুলো পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর নতুন হয়ে থাকলে এই চ্যানেলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমারই পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন পেতে সুবিধা হবে।